সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিটিএ সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ সাব্বির আহমদ, প্রধান শিক্ষক জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় কানাইঘাট সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে ক্লাসটি করব সেটা হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্ন। ইতিপূর্বে আমরা পরিমিতি অংশ থেকে কয়েকটি সৃজনশীল প্রশ্ন করেছি। নিশ্চয় তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছ এবং বাড়িতে ওইগুলো বারবার তোমরা দেখছো, অনুশীলন করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন কোনো বিকল্প নেই, এজন্য তোমাদেরকে অনুশীলন করতেই হবে, নতুবা তোমরা পিছিয়ে পড়বে। যেহেতু করোনা এই দুর্যোগ মুহূর্তে বিদ্যালয় বন্ধ রয়েছে, তাই আমাদেরকে যদি বই খাতা কলম আমরাও নিজেরা বাড়িতে বন্ধ রাখি তাহলে আমাদের লেখাপড়ায় আমরা পিছিয়ে যাব। এজন্য আমাদেরকে অগ্রসর হতে হবে। তাই আমরা পরীক্ষা পাশের জন্য লেখাপড়া করব না, আমাদের জ্ঞান অর্জনের জন্য আমরা লেখাপড়া করতে হবে। এজন্য আমরা সবাই অনলাইন ক্লাসগুলো যথারীতি দেখব, বাড়িতে অনুশীলন করব এবং আমাদের লেখাপড়ার ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, বোর্ডের মধ্যে আমি প্রশ্নটি লিখে রেখেছি। একটি লোহার পাইপের ভিতরের এবং বাহিরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। আমরা প্রশ্নটি ভালো করে পড়ি। একটি লোহার পাইপের ভিতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা দেওয়া আছে 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, আবার অন্য একটি বৃত্তের পরিধি 660 মিটার। হ্যাঁ, এটা হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের নিচের 3টি প্রশ্ন দেওয়া আছে, এই 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথমে বুঝতে হবে লোহার পাইপ। লোহার পাইপের বলা হয়েছে ভিতরের এবং বাহিরের ব্যাস। লোহার পাইপ, আমি যদিও প্রশ্ন গ নাম্বারে এই কথাটি লেখা আছে, এরপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। লোহার পাইপ এইরকম থাকে, একটি লোহার পাইপ। হ্যাঁ, এইভাবে একটু পুরুত্ব থাকে, তার মধ্যে কি থাকে? পুরুত্ব থাকে, অর্থাৎ পাইপটি এইভাবে একটু পুরু হবে। এইভাবে পুরু হবে, এটা হবে তার ব্যাস। তার ব্যাস হবে এইটুকু হবে তার ব্যাস, ব্যাসার্ধ। এটা হবে তার পুরুত্ব, অর্থাৎ এইরকম, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি গাড়ি। ঠিক আছে, এটা পুরু, এটাকে কি বলা হয়? পুরু বলা হয়। এইভাবে পুরুত্ব সম্পন্ন একটি লোহার পাইপ। আমরা সবাই পাইপ তো চিনি। পাইপ দিয়ে কি করা হয় বলতে পারবো? অবশ্যই আমরা সবাই বলতে পারবো। পাইপ দিয়ে সাধারণত পানি সেচ করা হয়, অথবা বালু, নদীর গভীর থেকে বালু উপরে তোলা হয়, এইরকম কাজে পাইপ ব্যবহৃত হয়। আমরা এখন সাধারণত প্লাস্টিকের পাইপ দেখতে পাই। এই প্লাস্টিকের পাইপগুলোর পুরুত্ব কম থাকে, কিন্তু লোহার পাইপগুলোর পুরুত্ব বেশি থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা লোহার পাইপের বলা হয়েছে ভিতরের এবং বাহিরের ব্যাস। ভিতরের ব্যাস হবে তার এইটুকু হবে ভিতরের ব্যাস, আর বাহিরের ব্যাস হবে এই পুরাটুকু। নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি ভিতরের ব্যাসের চেয়ে বাহিরের ব্যাস অনেক বেশি, ঠিক না? ভিতরের ব্যাসের চেয়ে বাহিরের ব্যাস বেশি।
এইরকম বলা হয়েছে একটি লোহার পাইপের ভিতরের এবং বাহিরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার, অর্থাৎ ভিতরের ব্যাস যদি 14 সেন্টিমিটার হয় তাহলে বাহিরের ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার দেওয়া আছে। এবং পাইপের উচ্চতা আমি আগে যেটা আঁকছিলাম এটা হলো পাইপের উচ্চতা, এইটা উচ্চতা হলো কত মিটার? 5 মিটার, উচ্চতা হলো 5 মিটার। বলা হয়েছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম লোহার ওজন। আবার অন্য একটি বৃত্তের পরিধি দেওয়া আছে 660 মিটার। তাহলে বৃত্তের ব্যাস যদি ক নম্বরে বলা হয়েছে বৃত্তের ব্যাস যদি 25 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ব্যাস আমরা যদি বৃত্ত আঁকি তাহলে ব্যাস দেখতে পাবো, এটা হলো বৃত্তের কেন্দ্র, কেন্দ্র ভেদ করে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। বৃত্তের ব্যাস দেওয়া আছে 25 সেন্টিমিটার, এই বৃত্তটির ব্যাস দেওয়া আছে 25 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস যদি 25 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে তার ভিতরে মোট জায়গা কতটুকু, এই বৃত্তের ভিতরে মোট জায়গা কতটুকু তা বের করতে হবে। এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? বৃত্তের ক্ষেত্রফল যেহেতু বাইর করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো পাই আর স্কয়ার। পায়ের মান জানা আছে 3.1416, তাহলে আমাদের আর এর মান জানতে হবে। আর বলতে বৃত্তের ব্যাসার্ধকে বোঝায়। বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর দেওয়া আছে, বৃত্তের ব্যাস 25 সেন্টিমিটার। আমরা জানি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক বৃত্তের ব্যাস যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r, ঠিক না? তাহলে আমরা যেহেতু বৃত্তের ব্যাস জানা আছে সুতরাং আমরা আর এর মান বাহির করতে পারবো, অর্থাৎ ব্যাসার্ধ কত তা বাহির করতে পারবো যেহেতু ব্যাসের অর্ধেক। প্রথমে আমরা ক নম্বরে দেওয়া আছে লিখব যে দেওয়া আছে বৃত্তের ব্যাস 2r ইকুয়াল হলো 25 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস 2r ইকুয়াল টু দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? যেহেতু ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, অর্থাৎ আর ইকুয়াল টু হবে 25/2। 25কে 2 দ্বারা ভাগ করলে 12.5 সেন্টিমিটার। এটা আমরা ক্যালকুলেটর সাহায্যে ভাগ করতে পারি, আবার সরাসরি যদি নির্ভুলভাবে করতে পারি সরাসরি করতে পারবো, সমস্যা নেই। বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা জানলাম 12.5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। অতএব বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। কি, যেহেতু এককটা সেন্টিমিটারে দেওয়া আছে সুতরাং আমরা লিখব বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, ঠিক আছে? এবার পাই এর মান হলো 3.1416 ইন্টু আর এর মান হলো 12.5। যেহেতু আর স্কয়ার সুতরাং আমরা আর এর মানে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে, বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 3.1416 ইন্টু 12.5 স্কয়ার। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই বর্গটা করে নেই। 12.5 ইন্টু 12.5 ইকুয়াল হলো 156.25, 156.25 বর্গ সেন্টিমিটার। এখন এই 156.25কে আমরা 3.1416 দ্বারা গুণ করব, ইন্টু 3.1416 ইকুয়াল হলো 490.88, 490.88 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ যেহেতু বৃত্তের ক্ষেত্রফল বলা হয়েছে নির্ণয় করো, আমরা যেহেতু বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে এখানেই ক নাম্বারের আনসার হয়ে গেল। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল আমরা কত পাইলাম? 490.88 বর্গ সেন্টিমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি তোমরা ক নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। আর তা যদি হয় তাহলে আমরা খ নাম্বার শুরু করতে পারি। খ নাম্বারে কি দেওয়া আছে? উদ্দীপকের
আলোকে, অর্থাৎ উদ্দীপকটা হলো এই উদ্দীপকের আলোকে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আমরা ক নাম্বারটা মুছে দেই। অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলতে যে কথাটা বোঝাচ্ছে, এই হলো একটি বৃত্ত, অন্তর্লিখিত, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, অন্তর্লিখিত বর্গক্ষেত্র এর মানে হলো বৃত্তের ভিতরে এইরকম একটি বর্গক্ষেত্র রয়েছে, বৃত্তের ভিতরে এইরকম একটি বর্গক্ষেত্র রয়েছে, এটা হলো বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এই যদি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র হয়, তাহলে এই বৃত্তের ব্যাসটা কি হবে? এই বর্গের কর্ণ হবে। বর্গের কি হবে? বৃত্তের ব্যাস হবে বর্গের কর্ণ। বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। বাহু স্কয়ার অর্থাৎ বর্গের একটা বাহুকে যদি আমরা এ ধরি, তাহলে ক্ষেত্রফল হবে এ স্কয়ার। তাহলে এই বর্গের ক্ষেত্রফলটা বাহির করতে হলে প্রথমে কি বাহির করতে হবে? বর্গের এক বাহুর দৈর্ঘ্য বাহির করতে হবে। বর্গের বাহুর দৈর্ঘ্য বাহির করতে হলে আগে আমাদেরকে বৃত্তের ব্যাস বাহির করতে হবে। কি বাহির করতে হবে? বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস যদি আমরা বের করতে পারি, ব্যাস হবে, বৃত্তের ব্যাস হবে বৃত্তের ব্যাস হবে 2r। এই বৃত্তের ব্যাস যখন আমরা বের করে ফেলব, তখন কি বের হয়ে যাবে? বৃত্তের ব্যাসটা যদি বের করে নেই, তাহলে বর্গের কর্ণ বের হয়ে যাবে। আর আমরা জানি বর্গের কর্ণের সূত্র হলো √2a একক। √2a একক। এ বলতে বর্গের এক বাহুর দৈর্ঘ্য। যেহেতু বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করে ফেলছি, সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যেহেতু আমরা ধরছি a, আর কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ বৃত্তের ব্যাস, এই ব্যাসটা যেহেতু বাহির করে নিলাম, তখন আমাদের কি হয়ে যাবে? বর্গের কর্ণের দৈর্ঘ্য বের হয়ে যাবে। বর্গের কি বের হয়ে যাবে? কর্ণের দৈর্ঘ্য। তখন আমরা সেটা থেকে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বাহির করতে পারবো, আর বর্গের এক বাহুর দৈর্ঘ্য বাহির করলে বর্গের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে কাজটা কি? প্রথমে কাজ হলো বৃত্তের, এই বৃত্তের কি দেওয়া আছে? বৃত্তের পরিধি দেওয়া আছে। বৃত্তের পরিধি থেকে বৃত্তের আমরা ব্যাসার্ধ বাইর করব। ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ বাইর করব, আর ব্যাসার্ধ বাইর করলে বৃত্তের ব্যাস বাইর করতে পারবো ইজিলি। এজন্য আমাদের প্রথম কাজ হলো, দেওয়া আছে বৃত্তের পরিধি কত? দেওয়া আছে বৃত্তের পরিধি, খ নাম্বারে বৃত্তের পরিধি সমান, সূত্র হলো বৃত্তের পরিধি নির্ণয়ের 2πr = 6। বৃত্তের পরিধি দেওয়া আছে 2πr = 660। ঠিক আছে? বৃত্তের পরিধি হলো 660 মিটার। তাহলে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হলো 2πr। তাহলে আমরা লিখতে পারি 2πr = 660 মিটার। এখান থেকে আমরা একসাথে বৃত্তের ব্যাস বের করে নেই। 2r = হবে 660 বাই পাই, ইকুয়াল হবে পায়ের মান হলো 3.1416, উপরে হলো 660। ঠিক আছে? এবার 660কে 3.1416 দ্বারা ভাগ করব। 660কে ভাগ করব 3.1416 দ্বারা, তাহলে বের হয়ে গেল 210.08। 210.08, অর্থাৎ বৃত্তের ব্যাস হলো কত? অর্থাৎ বৃত্তের ব্যাস হলো, বৃত্তের ব্যাস 210.08 মিটার, মিটার প্রায়। এটা হলো বৃত্তের ব্যাস 210.08 মিটার। বৃত্তের ব্যাস হলো বর্গক্ষেত্রের, যেহেতু বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করতে হবে, যেহেতু বর্গক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত, যেহেতু বর্গক্ষেত্রটি, আমরা এই কথাটা লিখি, যেহেতু
বর্গক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত। সুতরাং বৃত্তের ব্যাস হবে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, বৃত্তের ব্যাস যত তত। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণ হলো, অতএব বর্গক্ষেত্রের কর্ণ হবে, বর্গক্ষেত্রের কর্ণটা হবে কি, তোমরা যদি এই পর্যন্ত উঠাইয়া নাও তাহলে আমি একটু মুছি। বর্গক্ষেত্রের কর্ণ হবে বৃত্তের ব্যাস যত তত। অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান হলো 210.08 মিটার, বৃত্তের ব্যাস এর সমান। ঠিক আছে, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান কি, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র, কর্ণ সমান, আমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। বর্গক্ষেত্রের কর্ণ সমান হলো √2a একক। এখানে এককটা মিটারে দেওয়া আছে, সুতরাং √2a কি হবে, মিটার। এটা যদি বর্গক্ষেত্রের কর্ণর সূত্র হয়, অর্থাৎ এটা যদি বর্গক্ষেত্রের কর্ণ হয়, আবার এটাও বলা হয়েছে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে প্রশ্ন মতে দুটি সমান। অতএব √2a সমান হবে 210.08। ওকে, এবার আমরা a এর মান বাইর করব। অতএব a ইকুয়াল হবে 210.08 বাই √2, और a ইকুয়াল হবে √2 সমান 1.4142। এখন 210.08 কে যদি আমরা 1.4142 দ্বারা যদি ভাগ করে নেই, ডিভাইডেড বাই 1.4142 ইকুয়াল হলো 148.55, 148.55। অর্থাৎ এটা হলো কি, বর্গের বাহুর দৈর্ঘ্য। এটা হলো কি, বর্গের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, অতএব বর্গের বাহুর দৈর্ঘ্য হলো, বর্গের বাহুর দৈর্ঘ্য হলো কত, 148.55। অতএব বর্গের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, ক্ষেত্রফল সমান হবে বাহু স্কয়ার, অর্থাৎ 148.55 স্কয়ার। এটা হলো মিটার, সুতরাং এটা হবে বর্গ মিটার। ইকুয়াল 148 ইন্টু 148.55 ইকুয়াল হলো 22,067.10 বর্গমিটার প্রায়। আমাদের যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে বর্গের অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, যেহেতু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, সুতরাং খ নম্বরের আনসার এখানেই হবে। প্রিয় বন্ধুরা আমার, নিশ্চয়ই তোমরা খ নাম্বার বুঝতে কোনো সমস্যা হবে না আমি আশা রাখি। আর সবাই যদি মনোযোগ সহকারে আমার সাথে সংযুক্ত থাকো তাহলে অবশ্যই বুঝার কথা। এরপরেও যদি সমস্যা হয় কমেন্টস বক্সে লিখে দিবে, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের যে প্রশ্নটি করতে হবে সেটা হলো গ নাম্বার। গ নাম্বারে বলা হয়েছে পাইপে লোহার ওজন কত। আমি এই চিত্রটি মুছি নাই, আমরা এই চিত্রের দিকে লক্ষ্য করব। পাইপে লোহার ওজন বাহির করতে হলে
আগে আমাদের পাইপের লোহা কতটুকু আছে তা বের করতে হবে। ঠিক আছে, পাইপের লোহা কতটুকু আছে এইটুকু জানতে হলে আগে পাইপের বাহিরের আয়তন এবং ভিতরের আয়তন বাইর করতে হবে। বাহিরের আয়তন থেকে, এই পুরা পাইপের বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তন যদি বাদ দেই তাহলে যা থাকবে তা থাকবে লোহার আয়তন। ঠিক না? পাইপের বাহিরের আয়তন থেকে যদি আমরা ভিতরের আয়তনটুকু বাদ দিয়ে দেই তাহলে থাকবে কোনটুকু? ওই শুধু কালো অংশটুকু। ঠিক না? এই কালো অংশটুকু তো হলো লোহা, এজন্য থাকবে কি? লোহার আয়তন। আর লোহার আয়তন যদি আমাদের জানা হয়ে যায় তাহলে লোহার ওজন বের করতে পারবো, কারণ বলা হয়েছে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। এজন্য লোহার পাইপের মধ্যে যতটুকু লোহা আছে তার ওজন কত ঐকিক নিয়মে আমরা বের করে ফেলবো। এজন্য আমাদের প্রথম কাজ হলো লোহার আয়তন বাহির করতে হবে। আর লোহার আয়তন বাহির করতে হলে আগে বাহির করতে হবে পাইপের ভিতরের আয়তন এবং বাহিরের আয়তন। আমরা জানি পাইপের আয়তন বেলনাকৃতি বস্তুর, পাইপ আকৃতির, অর্থাৎ পাইপকে বেলন বলা হচ্ছে, বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ বর্গ একক, আয়তন নির্ণয়ের সূত্র। এখন পাইয়ের মান আমাদের জানা আছে, এইচ হলো তার হাইট, উচ্চতা। ঠিক আছে, উচ্চতা আমাদের জানা আছে 5 মিটার। ঠিক না? পাইপের উচ্চতা 5 মিটার। তাহলে আমাদের জানতে হবে আর এর মান। আর মানে কি? আর মানে হলো ব্যাসার্ধ। পাইপ হলো বৃত্তাকার থাকে, ঠিক না? গোলাকার থাকে। পাইপের ব্যাসার্ধ বাইর করতে হবে। ব্যাস যেহেতু দেওয়া আছে, তাহলে সেটা থেকে আমরা পাইপের কি বাইর করতে পারবো? ব্যাসার্ধ বাহির করতে পারবো। পাইপের ব্যাসার্ধ আমরা লোহার ওজন বাহির করতে হবে। আমি এই প্রশ্নগুলো মুছে দেই, এগুলোর আর কোনো প্রয়োজন নেই। পাইপের লোহার ওজন বাহির করব। এজন্য পাইপের ভিতরের ব্যাস, পাইপের ভিতরের ব্যাসকে, ভিতরের ব্যাসকে আমরা ছোট হাতের একটু আর ধরব, আর ভিতরের ব্যাসার্ধ বাহির করব। আর এবং পাইপের বাহিরের ব্যাসকে আমরা বড় হাতের 2R ধরব, এইভাবে। ঠিক আছে, বাহির করতে হবে পাইপের বাইরের ব্যাসার্ধ। এই দুইটা বাহির করে নিলে আমরা পাইপের আয়তন বাহির করতে পারবো। পাইপের ভিতরের ব্যাস বলা হয়েছে 14 সেন্টিমিটার। তাহলে পাইপের ভিতরের ব্যাসার্ধ কত হবে? 14/2 সেন্টিমিটার, অর্থাৎ 14কে যদি 2 দ্বারা ভাগ করা হয় 7, অর্থাৎ 7 সেন্টিমিটার। এইভাবে বাহিরের ব্যাস বলা হয়েছে কত? 16 সেন্টিমিটার। তাহলে বাহিরের ব্যাসার্ধ হবে 16/2, অর্থাৎ 8 সেন্টিমিটার। অতএব পাইপের ভিতরের আয়তন হবে, ভিতরের আয়তন হবে 2, ভিতরের আয়তন, আয়তন নির্ণয়ের সূত্র হলো আয়তন সমান হবে পাই আর স্কয়ার এইচ বর্গ সেন্টিমিটার। পাইপের ভিতরের আয়তন হবে বর্গ সেন্টিমিটার। এখন আয়তন ঘন সেন্টিমিটার হয়, আয়তনটা কি হবে? ঘন সেন্টিমিটার। পাইপের ভিতরের আয়তনটা হবে ঘন সেন্টিমিটার। ক্ষেত্রফল হলো বর্গ সেন্টিমিটার, আয়তন হলো ঘন সেন্টিমিটার। এখন আমরা পাইয়ের মান জানি 3.1416।
আর এর মান জানি কত 7 স্কোয়ার ইন্টু এইচ এর মান হলো 5 কিন্তু মিটার দেওয়া আছে, যে কথাটি আমরা আলাদাভাবে বাহির করতে হবে। আমরা যদি এখানে এই 5কে আমরা মিটার যেহেতু আছে, পাইপের আয়তন প্রথমে বাহির করে নেই। পাইপের আয়তন হলো উচ্চতা হলো কত 5 মিটার সমান, যেহেতু সবগুলো সেন্টিমিটারে আছে এজন্য এই মিটারটাকে আমাদের কি করতে হবে, সেন্টিমিটারে রূপান্তরিত করতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 500 সেন্টিমিটার হবে। ঠিক আছে, 100 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, সেন্টিমিটার হয়ে যাবে, অর্থাৎ 500 সেন্টিমিটার। এখন আমরা এইচ এর মান বসাবো। পাইপের উচ্চতা এইচ ইকুয়াল টু এখানে এইচ এর মান বসাবো 500 ঘন সেন্টিমিটার, ইকুয়াল হবে 3.1416 ইন্টু 49 749 ইন্টু 500 ঘন সেন্টিমিটার, ইকুয়াল হবে 3.1416 ইন্টু 500 ইন্টু 49 ইকুয়াল হলো 76,969.20 ঘন সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাইপের ভিতরের আয়তন বাহির করছি, এবার বাহিরের আয়তন অবিকলভাবে বাহির করব। বাহিরের আয়তন হবে বড় হাতের আর, পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার সমান 3.1416 ইন্টু আর এর মান এখানে হলো 8 স্কোয়ার ইন্টু 500 ঘন সেন্টিমিটার, ইকুয়াল হলো 3.1416 ইন্টু 64 ইন্টু 500 ঘন সেন্টিমিটার, ইকুয়াল হবে 3.1416 ইন্টু 64 ইন্টু 500 ইকুয়াল হলো 531.20 ঘন সেন্টিমিটার। এখন পাইপের বাহিরের আয়তন পেয়ে গেলাম, পাইপের ভিতরের আয়তন পেয়ে গেলাম। এই দুটির আয়তন, বাহিরের আয়তন থেকে ভিতরের, আমি যেটা আগে বলছিলাম, বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিয়ে দিলে পাইপের লোহার আয়তন বের হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা চিত্রটা মুছে নেই। পাইপের লোহার আয়তন, অতএব পাইপের লোহার আয়তন, পাইপের লোহার আয়তন সমান হবে বাহিরের আয়তন থেকে, বাহিরের আয়তন হলো 1,531.20, তা থেকে ভিতরের আয়তন বাদ দিব 76,969.20, এত ঘন সেন্টিমিটার, ইকুয়াল হবে মাইনাস 76,969.20 ইকুয়াল হবে 23,562 ঘন সেন্টিমিটার। পাইপের লোহার আয়তন পেয়ে গেলাম। এবার পাইপে বলা হয়েছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, অর্থাৎ পাইপে মোট লোহা আছে এতটুকু। এইটুকুর 1 ঘন সেন্টিমিটারের ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে এত ঘন সেন্টিমিটারের ওজন কত আমরা পেয়ে যাব ইজিলি। অতএব দেওয়া আছে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো 7.2 গ্রাম, তাহলে 23,562 ঘন সেন্টিমিটার লোহার ওজন হবে 7.2 ইন্টু 23,562
গ্রাম ইকুয়াল হলো ইন্টু 7.2 ইকুয়াল হলো 23,562 ইন্টু 7.2 ইকুয়াল হলো 16,096। ক্যালকুলেটরটা মিস করতেছে। 1,69,646.40 এত গ্রাম। এখন আমরা যদি এখানে যেহেতু পাইপে লোহার ওজন চাইছে, আমরা লিখতে পারি এত গ্রাম। আর এটাকে যদি আমরা কেজিতে রূপান্তরিত করি তাহলে এটাকে কি করব, 1000 দিয়ে ভাগ দিয়ে দিলে কেজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এইভাবে এখানে আনসার লিখি তবুও চলবে, যদি কেজি কেউ বাহির করে 1000 দিয়ে ভাগ করে কেজি বাহির করে তাহলেও চলবে। ঠিক আছে প্রিয় বন্ধুরা আমার, তোমরা সবাই নিশ্চয় এই অঙ্কটি বুঝতে পেরেছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটা এসএসসি পরীক্ষা বিভিন্ন সালে বারবার আসতে দেখা যায়। এজন্য তোমরা এই অঙ্কটিকে গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। আর আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।